আসসালামু আলাইকুম। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি ভালোই আছো। আজকে আমরা পড়াবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। আমরা গত কয়েকদিন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি পড়িয়েছি। আশা করি সবাই এই প্রথম সূত্রটি সবাই ভালোভাবে আত্মস্থ করেছো। আমরা আজকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র পড়াবো। তাহলে আমরা প্রথম সূত্র যে ছিল যে তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তি অথবা যান্ত্রিক শক্তিকে সম্পূর্ণরূপে তাপশক্তিতে রূপান্তরিত যদি হয় তাহলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক। এই সূত্রটি আমরা প্রথম সূত্র থেকে জেনেছি। আচ্ছা, এখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি দেখব। আমরা তার আগে আমরা জেনেছি যে তাপশক্তি ধরো অন্যান্য শক্তি থেকে তাপশক্তি খুব সহজেই পাওয়া যেতে পারে। এটারও তাপশক্তির একটি বিশেষত্ব। কিন্তু তাপশক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত অনেকটা কষ্টসাধ্য। তাহলে তাপশক্তি অনেক সময় স্বতঃস্ফূর্তভাবেও তাপশক্তি পাওয়া যেতে পারে। যেমন মনে করো ঝর্ণা থেকে যখন পানি গড়িয়ে পড়ে নিচের দিকে, তখন এইখানে গতিশক্তি আপনা আপনি তাপশক্তিতে রূপান্তরিত হয়। এটার জন্য কিছুই করার দরকার পড়ে না। তাহলে এই তাপশক্তিকে অন্যান্য শক্তিতে রূপান্তরিত করা খুবই কষ্টসাধ্য এবং এর জন্যই তো প্রয়োজন যন্ত্র। এই যন্ত্রের নামই হচ্ছে তাপ ইঞ্জিন। স্বাদী কার্নব উনি ব্যাপক এই ব্যাপারে গবেষণা করেন, পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি দেখান যে তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য প্রয়োজন যন্ত্র এবং তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা সম্ভব না। পরবর্তীতে এই তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য কয়েকজন বিজ্ঞানী, যেমন মনে করো কার্নো, প্লাঙ্ক, ক্লোসিয়াস প্রমুখ, তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেন এবং পরবর্তীতে কার্নোর যে পরীক্ষালব্ধ ফলাফল তার উপর ভিত্তি করে তারা বিভিন্নভাবে কতগুলি সূত্র প্রকাশ করেন এবং এই সূত্রগুলোর নামই হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে এই সূত্রগুলোর কিন্তু মূল ভাব একই, ওই একটা কথাই যে তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা সম্ভব না। তাহলে আমরা এই সূত্রগুলো একটু দেখি যে সূত্রগুলো কি। তা প্রথম আছে কার্নোর বিবৃতি। আচ্ছা, কার্নোর বিবৃতি কি? কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন কোনো যন্ত্র তৈরি করা সম্ভব না। অর্থাৎ যতটুকু পরিমাণ তাপশক্তি ততটুকু পরিমাণ যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে এমন কোনো যন্ত্র আজ পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাহলে এটা হচ্ছে কার্নোর বিবৃতি। আচ্ছা, এরপর হচ্ছে প্লাঙ্কের বিবৃতি। আচ্ছা, প্লাঙ্কের বিবৃতি কি? এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব হয় না যেটি কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে এবং অবিরাম কাজে পরিণত করবে কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তাহলে প্লাঙ্কের বিবৃতি, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটি কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে আর অবিরাম কাজে পরিণত করবে কিন্তু পরিবেশের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমাদের কি যে পরিমাণ তাপশক্তি আছে ওইটা যদি সম্পূর্ণরূপে সে অন্য শক্তিতে রূপান্তরিত হতো বা কাজে পরিণত হতো তাহলে কিন্তু পরিবেশে যেতে পারতো না। তার মানে কি এখান থেকে সম্পূর্ণরূপে তাপশক্তি কাজে লাগছে না, তাহলে এই যে বাড়তি তাপশক্তি সেটি পরিবেশে চলে যাবে। ঠিক আছে? তার মানে পরিবেশকে উত্তপ্ত করবে। তাহলে আমাদের যে সমস্ত অঙ্কগুলো আছে দেখবা, সে অঙ্কগুলোতে দেখবে যে পরিবেশের কি পরিবর্তন হবে বা এই কোন যন্ত্রটি পরিবেশে বেশি পরিমাণ খারাপ করবে বা বেশি উত্তপ্ত হবে, এই ধরনের অনেক অঙ্ক আছে যেগুলি তোমরা এই সূত্র থেকে তোমরা জানতে পারবা। আচ্ছা, এরপরে চলে আসতেছি আমরা ক্লোসিয়াসের বিবৃতি। ক্লোসিয়াসের বিবৃতি পড়ার আগে আমি একটু দেখাই। দুটো বস্তু আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই দুটিকে মনে করো তরল পদার্থই আছে মনে করো। আচ্ছা, এখন এইটারে ধরো এই যে দেওয়াল সেটা ধরো এদিকেও তাপ যেতে পারে ওদিকেও যেতে পারে। আচ্ছা, এখানে এ হচ্ছে T1 তাপমাত্রা আছে, A2 হচ্ছে T2 তাপমাত্রা, T2 ইজ গ্রেটার দেন T1। তাহলে তাপ সবসময় কী করে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে
নিম্ন তাপমাত্রার বস্তুতে যেতে পারবে, কিন্তু নিম্নতর বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপ যেতে পারে না। তাপের এটা একটা বৈশিষ্ট্য। তাহলে এটা করার জন্য অবশ্যই বাইরের শক্তির লাগবে। তাহলে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। তাহলে এইখানে আমরা গ্লোসিয়াসের বিবৃতি দেখালাম যে তাপ, মনে করে এখানে এ একটি বস্তু, বি একটি বস্তু, বি বস্তুর তাপমাত্রা বেশি, এ বস্তুর তাপমাত্রা কম। তাহলে তাপ কোন দিকে যাবে? তাপ যাবে উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তু যেতে থাকবে। অর্থাৎ এমন একটা সময় আসবে যখন তাপীয় সমঅবস্থায় থাকবে, তখন আর তাপ স্থানান্তর হবে না। তাহলে উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর হবে। আচ্ছা, এখন যদি তুমি এই নিম্ন তাপমাত্রা বস্তু থেকে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপের স্থানান্তর করতে চাও, তাহলে অবশ্যই বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উষ্ণ উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব না। তাহলে এটা হচ্ছে ক্লোসিয়াসের বিবৃতি। আচ্ছা, এরপর হচ্ছে ক্যালভিনের বিবৃতি। আচ্ছা, ক্যালভিনের বিবৃতি কি আমরা একটু দেখি। মনে করো এই টেবিল আছে, মনে করো এটা টেবিলে তোমার একটা বস্তু আছে। আচ্ছা, এই বস্তুর তাপমাত্রা থাকবে কি? এই রুমের টেম্পারেচার বা রুমের টেম্পারেচারে থাকবে। মনে করো এই বস্তুর টেম্পারেচার ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে রুমের তাপমাত্রা সমান। এখন এটা যদি নিম্ন আরও নিচে না হইতে চাও তাপমাত্রা, তাহলে কি করতে হবে? এটা কি সম্ভব? নর্মালি কি সম্ভব? তাহলে এই সূত্রটি কীরকম? কোনো বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। তাহলে এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, এখন এটারে তুমি কি করবা? মানে আশেপাশে যা আছে সেটা হচ্ছে অথবা রুমের টেম্পারেচার ধরে নিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা পরিপার্শ্বের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখন এইটার থেকে নিচে নামাইতে চাও, এটা কি সম্ভব? সম্ভব না। কোনো কিভাবে? অবশ্যই আমাদের কি লাগবে? একটি যন্ত্র লাগবে। ধরো মনে করে এই বস্তুটাকে যদি আমি ফ্রিজে ঢুকিয়ে দেই, তাহলে কি হবে? সেটা কিন্তু নিচে নামতে পারে টেম্পারেচার, কিন্তু কোনো বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। ঠিক আছে? তাহলে আমরা পেলাম ক্যালভিনের বিবৃতি। তাহলে এই যে বিবৃতিগুলো আমরা দেখালাম, সমস্ত বিবৃতি একটা মূল ভাব আছে, সেটা হচ্ছে কি? একটা হচ্ছে কি, তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সম্ভব না। ঠিক আছে? তাহলে এখানে আমরা 3টা সূত্র, এই যে কার্নোর বিবৃতি, প্লাঙ্কের বিবৃতি, ক্লোসিয়াসের বিবৃতি এবং ক্যালভিনের বিবৃতি, পরীক্ষায় তোমাদের এই মনে করো এই কার্নোর বিবৃতি হয়তো দিল, প্লাঙ্কের বিবৃতি দিতে পারে, বা ক্লোসিয়াস বিবৃতি, ক্যালভিনের বিবৃতি, যে কোনো একটা তোমাদের পরীক্ষায় হয়তো জ্ঞানমূলকে তোমাদের থাকতে পারে। তাই সুতরাং এটি ভালো করে পড়বে, প্রত্যেকটা সূত্র তোমরা খুব ভালো করে মুখস্থ করবা, আর আগে ভালো করে বুঝে নিবা। এই যে লেকচার দিলাম, এই জিনিসটা তুমি বারবার একটু দেখবা, বারবার দেখলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবারে আমরা পড়ব প্রত্যাবর্তী প্রক্রিয়া ও অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অনেক সময় অনেক বইতে আছে প্রত্যাগামী প্রক্রিয়া বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে এই 2টা প্রক্রিয়া আমরা শিখব, কারণ আমাদের পরবর্তী পড়তে গেলে এইগুলি আমাদের খুবই প্রয়োজন হবে। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া সেটা জানার জন্য প্রথমে আমরা দেখি যে কোনো সিস্টেমের এক অবস্থা থেকে যদি অন্য অবস্থায় রূপান্তরিত বা পরিবর্তিত হয়, তাহলে এই যে সিস্টেমের অবস্থার পরিবর্তন, এটি দুইভাবে সংগঠিত হতে পারে। একটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া, আর একটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে সেটা আমরা একটু দেখি। যে প্রক্রিয়া বিপরীতমুখী হইয়া, মনে করো একটা প্রক্রিয়া এইভাবে যাচ্ছে, এই তারপর আবার আগের অবস্থায় ফিরে আসলো, এই যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, এবং যে প্রক্রিয়া বিপরীতমুখে প্রত্যাবর্তন করতে পারে এবং প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান কিন্তু বিপরীতমুখী, তাকে বলা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে মনে করো এরকম যে এইভাবে চলে গেল প্রক্রিয়া, এই একমুখী, আবার এদিক থেকে ঘুরে আবার সে আগের অবস্থায় ফিরে আসলো। সিস্টেমের যে কার্যনির্বাহী বস্তু
সেটি মনে করে এক অবস্থা থেকে আরেক অবস্থা, মনে করে এই অবস্থায় গেল, এখান থেকে সে আবার ফিরে আসলো। তাহলে এই যে যে প্রতি স্তর, মনে করে এক একটা স্তর, এই স্তরে মনে করে এখানে যে তাপ এবং কাজ, এখানে যে তাপ এবং কাজ দুইটাই সমান, কিন্তু এটা ছিল একমুখী, এই এদিকে হচ্ছে আরেকমুখী, বিপরীতমুখী। এই আর একটা স্তর, এই স্তরে যা তাপ এবং কাজ, এখানেও তাপ এবং কাজ দুইটার সমান, আবার এখানেও তাই, কিন্তু পরস্পর বিপরীত, এটা এদিকে আর একটা এদিকে, এটাও তাই। এখানে যদি আর একটা স্তর আমরা কল্পনা করি, তাহলে এখানে তাপ এবং কাজ যা আছে, এখানেও তাপ এবং কাজের ফলাফল সমান, কিন্তু পরস্পর বিপরীতমুখী হয়। তাহলে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং প্রতি স্তরে সন্মুখবর্তী এবং বিপরীতমুখী, তাহলে এটা হচ্ছে সন্মুখবর্তী আর এটা হচ্ছে বিপরীতমুখী। সন্মুখবর্তী এবং বিপরীতমুখী প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীত, তাকেই বলা হয় প্রত্যাবর্তী অথবা প্রত্যাগামী প্রক্রিয়া। এটার একটা উদাহরণ আমরা যদি দেই, তাহলে মনে করো বরফ। বরফ কী করে? তাপ শোষণ করে পানিতে পরিণত হবে, ঠিক আছে? আবার পানি কি করবে? মনে করো পানি আবার একই পরিমাণ তাপ কি করবে? অপসারণ করে সে আবার বরফে পরিণত হবে। তুমি যদি মনে করো এইভাবে গেল, আবার এইভাবে, তাহলে বরফ তাপ শোষণ করে পানিতে পরিণত করবে, আবার পানি একই পরিমাণ তাপ অপসারণ করে বরফে পরিণত করবে। এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি উদাহরণ। আচ্ছা, এরপরে আসতেছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সন্মুখবর্তী এবং বিপরীতমুখী প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান অথবা বিপরীতমুখী যদি না হয়, তাহলে এটা আগে ছিল সমান, এই দুইটা মনে করো এই সন্মুখবর্তী এটা আর এটা হচ্ছে বিপরীতমুখী, তাহলে এই যে তাপ এবং কাজের ফলাফল সমানও হবে না, আবার বিপরীতমুখীও হবে না, তাহলে তাকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না এবং সন্মুখবর্তী এবং বিপরীতমুখী প্রতি স্তরে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হয় না, তাকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে এটার একটা উদাহরণ যদি আমরা দেই, মনে করো দুইটা বস্তু মনে করো এই দুইটা বস্তুর ঘর্ষণের ফলে এখানে তাপ উৎপন্ন হয়। এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ। কারণ কি? এই দুইটা বস্তুর ঘর্ষণের ফলে এখানে যে ঘর্ষণের বলের বিরুদ্ধে যে কাজ হয়, সেই কাজটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে ঘর্ষণের বিরুদ্ধে দুটো বস্তু যখন একটার সাথে আরেকটা থাকে, অর্থাৎ এদের ভিতরে যে ঘর্ষণ হয়, তাহলে এই ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ হয়, এই কাজটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এটা হচ্ছে এই যে তাপ, এই তাপকে আর কাজে রূপান্তর করা সম্ভব না। তাহলে এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার একটি উদাহরণ। তাহলে এটা অপ্রত্যাবর্তী অথবা অপ্রত্যাগামী প্রক্রিয়া, তোমরা দুইটি শিখবে, কারণ পরীক্ষার সময় এটাও আসতে পারে, অথবা প্রত্যাগামী অথবা প্রত্যাবর্তী, অপ্রত্যাবর্তী অথবা অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়া দুটি তোমরা ভালো করে মুখস্থ করে ফেলবা। তাহলে তোমরা যদি এই লেকচারগুলো ভালো করে দেখো, তাহলে এখান থেকেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। একটু বারবার করে দেখবে। এবার আমরা পড়াবো তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন। তাহলে এই ইঞ্জিন বা তাপীয় ইঞ্জিন বা হিট ইঞ্জিন, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে, তাকেই বলা হয় তাপীয় ইঞ্জিন অথবা হিট ইঞ্জিন। আচ্ছা, এর মূল নীতি বা এটাতে কীভাবে কাজ করে সেটা আমরা একটু আলোচনা করব। তাহলে এই ইঞ্জিনের কি করবে? তাপ উৎস থেকে সে তাপ গ্রহণ করবে, কিছু কাজ করবে, আর বাকিটা সে পরিবেশে বিলিয়ে দেবে। এটি হচ্ছে ইঞ্জিনের মূল নীতি। অথবা কী করবে? তাপ উৎস থেকে ইঞ্জিন তাপ গ্রহণ করবে, খানিকটা কাজ করবে, আর পর যেটুকু বাকি থাকবে বা কাজ করার পর যেটুকু বাকি থাকবে সেটি নিম্ন তাপমাত্রার বস্তু অথবা তাপগ্রাহকে বর্জন করে আবার সেই উৎস থেকে আবার সে তাপ গ্রহণ করতে থাকে। এভাবে কি করবে? তার চক্রের পরিবর্তন করে অবিরাম কাজ পাবে। আচ্ছা, এখন দেখো এখানে আমরা একটা চিত্র দিয়েছি। এখানে কি করবে? ধরো একটি কার্যনির্বাহক বস্তু। কার্যনির্বাহক বস্তু হচ্ছে কি? একটি সিস্টেম, যেখানে মনে করো একটা সিলিন্ডারে কিছু পিস্টন লাগানো সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে। তাহলে সে কার্যনির্বাহক বস্তু কি করবে? T1 উচ্চতার তাপ উৎস থেকে সে তাপ গ্রহণ করবে। মনে করো সে T1 তাপমাত্রায় Q1 তাপ
গ্রহণ করলো, করার পরে কিছু কাজ করবে। আচ্ছা, সে কাজ করতে গেলে আর একটা জিনিস এখানে কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি, এই যে উৎস থেকে সে তাপ গ্রহণ করবে তার তাপমাত্রা পরিবেশ অথবা সিস্টেমে যে সিস্টেম তাপ গ্রহণ করবে তার তাপমাত্রা থেকে বেশি হতে হবে। তাহলে এটার অর্থটা কি, যে এখান থেকে যে এই যে তাপ নিতেছে, হ্যাঁ, এই যে T1 তাপমাত্রা, এটার তাপমাত্রা এর থেকে, অর্থাৎ যেখানে সে তাপ দিবে বা গ্রহণ করবে সেটার থেকে বেশি হতে হবে। তাহলে সে কি করতেছে, এখানে কার্যনির্বাহী বস্তু T1 তাপমাত্রা Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো, করে এখানে কিছু কাজ হবে, কাজ করে যে বাকিটা যে তাপ আছে সেটি কী করবে, T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপ নিম্নতর উষ্ণতার তাপগ্রাহকে বর্জন করবে, বর্জন করে আবার সে তাপ উৎস থেকে তাপ গ্রহণ করার মতো উপযুক্ত হলো। আচ্ছা, এখানে কি পরিমাণ কাজ করলো দেখো, এখানে T1 তাপমাত্রা Q1 তাপ গ্রহণ করছে, এখানে কিছু পরিমাণ কাজ করলো, কাজ করার পরে বাকিটা সে T2 তাপমাত্রায় Q2 পরিমাণ তাপ নিম্নতর উষ্ণতার তাপগ্রাহকে সে বর্জন করলো, করে সে আবার T1 তাপমাত্রায় আবার Q1 পরিমাণ তাপ গ্রহণ করে। এইভাবে সে তাপ গ্রহণ করবে আর কাজ করবে, অবিরাম কাজ করতেই থাকবে। এই চক্রটা বারবার আমাদের পরিবর্তন করে সে আগের অবস্থায় ফিরে যায়, আবার T1 তাপমাত্রা থেকে Q1 তাপ গ্রহণ করে আবার কাজ করবে, কাজ করে আবার বাকিটা যেটি থাকবে সেটি আবার T2 তাপমাত্রায় নিম্ন উষ্ণতার তাপগ্রাহকে বর্জন করবে। তাহলে এটা অবিরাম কাজ পেতে গেলে আমাদের এরকম একটি তাপ ইঞ্জিনের প্রয়োজন। আচ্ছা, এখানে কি পরিমাণ কাজ হলো, মনে করো এখানে Q1 তাপ নিয়েছিল আর Q2 পরিমাণ তাপ বর্জন করছে, এইটিই তো কাজে পরিণত হয়েছে। এই তাহলে আমরা W সমান পেলাম Q1 মাইনাস Q2। তাহলে তাপীয় ইঞ্জিন আমরা দেখলাম যে কিভাবে এখানে কাজ পাওয়া যায়, তাপশক্তিতে কিভাবে কাজ পাওয়া যায়, এবং এখানে আমরা দেখালাম যে সম্পূর্ণরূপে যে পরিমাণ তাপশক্তি আছে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত সম্ভব না, এবং এটি করার জন্য অবশ্যই একটি ইঞ্জিনের দরকার, যেটার নাম হচ্ছে তাপীয় ইঞ্জিন। তাহলে আজকে এ পর্যন্ত থাকলো, আশা করি সবাই ভালো থাকবে। আর এই যেগুলো পড়ালাম এগুলি খুব ভালো করে পড়বে, যখনই পড়তে বসবে বা এই চ্যাপ্টারের এই অংশগুলি যখন পড়বে তখনই এই লেকচারটি তোমরা বের করবে, করে কাছে রেখে শুনবে, তারপর পড়বে, তাহলে দেখবা খুব তাড়াতাড়ি তোমাদের মুখস্থ হয়ে গেছে। আর ফিজিক্স মুখস্থই করতে হবে, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে। তাহলে এটি তোমরা যদি ভালো করে পড়ো তাহলে এর সম্বন্ধে অনেক অঙ্ক আছে, যে অঙ্কগুলা তোমাদের পরীক্ষায় খুব আসে, সৃজনশীল প্রশ্ন খুব আসে, এগুলি তোমরা প্র্যাকটিস করবে এবং দেখবে যে অঙ্কগুলোও তোমরা খুব ভালো করে পারছো। আর তোমরা আমি যে লেকচারগুলো দিচ্ছি সেগুলি তোমরা নিজেরা পড়বে, যারা তোমাদের ক্লাসমেট আছে, পরিচিত অপরিচিত, সবার কাছে তোমরা শেয়ার করবে, কমেন্টস করবে, লাইক দিবে, আর সাবস্ক্রাইব করবে। বেল আইকনটিকে প্রেস করবে, যাতে তোমাদের সহজেই লেকচার দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে খবর হয়ে যায়। তাহলে এই পর্যন্ত থাকুক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে ফিজিক্স পড়ো। যত বেশি পড়বে, যত বেশি এই যে ক্লাসগুলি আমি অনেক দিন ধরে দিচ্ছি, বিশেষ করে তাপগতিবিদ্যা, এই ক্লাসগুলো প্রথম থেকেই তোমাদের দেখতে হবে। তোমরা পড়ো না পড়ো অন্তত বারবার দেখবে আর শুনবে, দেখবে এক সময় তোমাদের মনে থেকে যাবে। আর তোমরা চেষ্টা করো ল্যাপটপে নিয়ে এগুলি পড়তে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, খোদা হাফেজ।